সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার ইউটিউব ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আবরার ভাইয়া তোমাদের জন্য জীববিজ্ঞানের আরেকটা লেকচার নিয়ে হাজির হয়েছে। তো প্রথম ক্লাসে আমরা জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানটা কেন পড়া উচিত শিক্ষার্থীদের এবং এটার যে শাখাসমূহ আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের ধাপসমূহ এবং বিপদ নামকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আসো, শ্রেণীবিন্যাস জিনিসটা আসলে কি। শ্রেণীবিন্যাস জিনিসটা বোঝার জন্য আমি কেমিস্ট্রি একটা বিষয়কে একটু ইনক্লুড করি। কেমিস্ট্রিতে তোমরা একটা টপিক পড়েছো যেটার নাম পিরিয়ডিক টেবল বা হচ্ছে পর্যায় সারণী। একটা মৌলের নামকরণ, পারমাণবিক সংখ্যা, আকার এবং আণবিক ভর এসব নির্ণয় করার জন্য তোমরা পিরিয়ডিক টেবল জিনিসটা ব্যবহার করে থাকো। ঠিক সেম ভাবে জীববিজ্ঞানে একটা প্রাণীর নামকরণ করার ক্ষেত্রে, একটা প্রাণীকে বিন্যস্ত করার ক্ষেত্রে বা বিন্যাস করার ক্ষেত্রে আর এটার যে বৈশিষ্ট্যগুলো আছে বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে যে বিন্যাস পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস পদ্ধতি। জীববিজ্ঞান যেহেতু একটি আদি বিজ্ঞান বা অনেককাল আগ থেকে এই বিজ্ঞানের চর্চা হয়ে আসছে, তাই শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে অনেক বিজ্ঞানী অনেকভাবে উপস্থাপন করেছেন। তোমাদের বইয়ে স্যার মার্গুলিস এবং হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতিটার উপর আলোকপাত করা হয়েছে এবং সেকেন্ডলি স্যার ক্যারোলাস লিনিয়াসের যে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ ওটা নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে। তো চলো আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। শ্রেণীবিন্যাস যখন তোমরা দেখবে, স্যার মার্গুলিস এবং হুইটেকার বলেন প্রত্যেক প্রাণী ওনারা দুইটা ভাগে ভাগ করেছেন। একটাকে ওনারা নাম দিয়েছেন সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। এবং এই ভাগগুলোর মধ্যে ওনারা সুপার কিংডম 1 এ প্রোক্যারিওটিক জীব এবং সুপার কিংডম 2 এ ইউক্যারিওটিক জীবকে স্থান দিয়েছেন। এই জিনিসগুলো তারা আসলে বোঝায় কি, একটু বোঝা দরকার। প্রো এই শব্দটা জীববিজ্ঞানে যেখানে দেখবা PRO বা প্রো, তুমি বুঝবা আদি বা আগেকার জিনিসকে বোঝায়। তাহলে প্রোক্যারিওটিক জিনিসটা হলো আদিকোষী জীব। এখন আদিকোষ কাকে বলে? যেই কোষগুলাতে সুবিন্যস্ত এবং সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নাই এবং অন্যান্য কোষ অঙ্গাণুগুলো থাকে না। অন্যান্য কোষ অঙ্গাণুগুলো আমি বুঝেছি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এই জিনিসগুলো যেখানে থাকে না সেগুলোকে বলা হয় হলো প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক জীব। এরা আদিকোষ। আর ইউক্যারিওটিক সেল কারা? যারা প্রকৃত কোষী জীব। প্রকৃত কোষী কি? যাদের মধ্যে সুনির্দিষ্ট একটা নিউক্লিয়াস থাকবে এবং সাথে সাথে অন্যান্য কোষ অঙ্গাণুও থাকবে, সেটা হলো প্রকৃত কোষী জীব। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। প্রোক্যারিওটিক সেলে অন্যান্য কোষ অঙ্গাণু না থাকলেও একটা কোষ অঙ্গাণু থাকে, সেটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই জিনিসগুলো নিয়ে তোমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অনেক বিস্তারিত পাবে। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দেওয়া। রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা এবং প্রত্যেকটা কোষের জন্য প্রোটিন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলে অন্যান্য কোষ অঙ্গাণু না থাকলেও রাইবোজোম অবশ্যই থাকবে। তবে প্রকৃত কোষী জীব যেগুলা, প্রকৃত কোষী জীবের মধ্যে রাইবোজোমের সাথে সাথে অন্যান্য কোষ অঙ্গাণুগুলো বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য বা সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর মধ্যে পার্থক্য। স্যার মার্গুলিস এবং হুইটেকার পরবর্তীতে প্রত্যেক সুপার কিংডমের মধ্যে আবার কিছু কিংডমে বিভক্ত করেন। যেমন সুপার কিংডম 1 কে উনি কিংডম মনেরাতে বিভক্ত করেছেন। মনেরা জীব কারা? তোমাদের বইয়ে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ইভেন ডায়াটম, প্লাজমোডিয়াম, যে ছোটখাটো জীবগুলো আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না, বাট আমরা আণুবীক্ষণিক যন্ত্র বা তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তখন খুব স্পষ্টভাবে দেখতে পাবা, সেগুলো হচ্ছে মনেরা জীব, মানে মনেরা কিংডমের জীব। আর সুপার কিংডম 2 এ যে জীবগুলা রয়েছে সেখানেও 4টা কিংডম রয়েছে স্যার মার্গুলিস এবং হুইটেকারের মতে। সেগুলা কি কি? প্রথমে আছে তোমার
প্রোটিস্টা, দেন আছে ফানজাই, তারপর আছে প্লান্টি, আর হচ্ছে এনিমেলিয়া। এই চারটা কিংডম সুপার কিংডম 2 এর অন্তর্গত। আচ্ছা, এই চারটা কিংডমের ভিতর আবার আমি একটু যদি বলি, তুমি যদি একটু খেয়াল করো, আমি প্রথমে বলেছি সুপার কিংডম 1 হচ্ছে আদি কোষীজীব আর সুপার কিংডম 2 হচ্ছে হলো প্রকৃত কোষীজীব। এবারে তুমি আমাকে যদি একটু বলো যে আমাদের যে প্রবীণ ব্যক্তিরা আছে বা আগেকার মানুষ যারা আছে তারা কি অনেক বেশি আধুনিক? অবশ্যই না, তারা অনেক বেশি আধুনিক না। বাট এই যে জেনারেশনটা আছে বা যেটাকে তোমরা বলছো জেনজি জেনারেশন, তারা কিন্তু আসলে অনেক বেশি আধুনিক। তাহলে প্রকৃত কোষের আদি কোষের যে বৈশিষ্ট্যগুলো থাকবে এগুলো কিন্তু অনেকটা অনুন্নত বৈশিষ্ট্য। যেমন ওখানে নিউক্লিয়াস নেই, এখানে অন্যান্য কোষ অঙ্গাণু নেই, বাট প্রকৃত কোষের যে জীবগুলো আছে তারা কিন্তু উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। এটাই হচ্ছে আদি কোষ প্রকৃত কোষের মধ্যে প্রথম একটা পার্থক্য, এবং এটার মাধ্যমে তোমরা মনেরা এবং অন্যান্য যে রাজ্যগুলো আছে তার মধ্যেও পার্থক্য দেখাতে পারো। আমি আরেকটু বলি, তোমাদের বইয়ে এই সংক্রান্ত মনেরা এবং অন্যান্য রাজ্য নিয়ে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এই রাজ্যগুলো নিয়ে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে এবং এদের উদাহরণ দেওয়া আছে, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। এবং চিত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ চিত্র দিয়ে উদ্দীপক হতে পারে যে ক জীবটা কোন রাজ্যের অন্তর্গতের বৈশিষ্ট্যগুলো দেখা। এবং ওখানে আমি আশা করছি ওখানে তেমন কোনো আহামরি জিনিস নাই যেটা তুমি নিজে পড়ে বুঝবা না, তাই আমি প্রত্যেকটা রাজ্য নিয়ে আর আলাদা আলাদা ভিডিও করছি না, এতটুকুতে আমি জাস্ট দেখিয়ে দিলাম। আচ্ছা, আরো একটু বলি আমি, পরবর্তীতে এই প্লান্টি রাজ্যটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। প্লান্টির মধ্যে আবার 2টা ভাগ আছে, একটাকে বলা হয় হচ্ছে ব্রায়োফাইটা, আরেকটাকে বলা হয় হচ্ছে ট্রাকিওফাইটা। এই ট্রাকিওফাইটাকে বর্তমান বিজ্ঞান অনুযায়ী বা আধুনিক বিজ্ঞান অনুযায়ী টেরিডোফাইটাও বলা হয়। তাহলে প্লান্টের মধ্যে আর 2টা ভাগ হচ্ছে ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা বা টেরিডোফাইটা। ব্রায়োফাইটা কারা? মস জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে ব্রায়োফাইটা, আর টেরিডোফাইটা বা ট্রাকিওফাইটা কারা? ফার্ন, নগ্নবীজী এবং আবৃতবীজী। এই ধরনের যে উদ্ভিদগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে ট্রাকিওফাইটা। এদের মধ্যে প্রধান পার্থক্যটা কোথায়? ব্রায়োফাইটার মধ্যে উন্নত ধরনের সংবহন তন্ত্র নেই, বা ট্রাকিওফাইটাতে উন্নত ধরনের সংবহন তন্ত্র বিদ্যমান। সংবহন তন্ত্র জিনিসটা আসলে কি তোমাদেরকে বুঝতে হবে। সংবহন তন্ত্র জিনিসটা হচ্ছে এই যে গাছ তার জীবন পরিচালনার জন্য যে মাধ্যমটা ইউজ করে, যে তন্ত্রটা ইউজ করে, সেটাই হচ্ছে সংবহন তন্ত্র। যেমন আমরা মানুষেরা যখন শ্বাস প্রশ্বাস নিয়ে আমাদের শ্বসনতন্ত্র কাজ করে, জননের জন্য জননতন্ত্র কাজ করে, রক্তের জন্য রক্ত সংবহন তন্ত্র কাজ করে, ঠিক সেম ভাবে গাছেরও এরকম সংবহন তন্ত্র বিদ্যমান। সো ব্রায়োফাইটাতে কোনো উন্নত ধরনের সংবহন তন্ত্র নাই, বা ট্রাকিওফাইটা বা টেরিডোফাইটাতে উন্নত ধরনের সংবহন তন্ত্র আছে। এটার উদাহরণ হচ্ছে মস, আর এটার উদাহরণ হচ্ছে ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী। নগ্নবীজী এবং আবৃতবীজী জিনিসগুলা কি তুমি খেয়াল করে দেখবা, তুমি যখন ফল খাও কিছু ফলের বীজ ফলের আবরণের মধ্যে থাকে, যেমন আম, কাঁঠাল, কিন্তু কিছু উদ্ভিদ রয়েছে যাদের বীজটা বাইরে নগ্ন অবস্থায় থাকে, এটা বাইরে থেকেই তাদের বীজটা দেখা যায়, যেমন সাইকাস। তোমরা হয়তো পড়নি জিনিসটা, একটু উদাহরণ দিয়ে দিলাম। এটাই হচ্ছে মোটামুটি স্যার মার্গুলিস এবং হুইটেকারের শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, এবং এখানে এটাই হচ্ছে পুরো ছকটা আমি একসাথে এনে দিয়েছি, তোমরা একটু বই থেকে জিনিসগুলো পড়ে নেবে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যার ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ। সেটার জন্য আমি তোমাদেরকে একটা ন্যামনিক বা ছন্দ দিব, তার আগে একটি গল্প বলি তোমাদেরকে। এক দেশে এক রাজা ছিল। সেই রাজা অঙ্ক করতে খুব ভালোবাসতো, গণিত করতে খুব ভালোবাসতো। তবে তার একটা বৈশিষ্ট্য ছিল, সে যেখানে সেখানে বসে অঙ্ক করতো না, সে শুধুমাত্র পর্বতের চূড়ায় উঠে অঙ্ক করত। তো আমরা এখান থেকে একটা ন্যামনিক দাঁড় করাই। রাজা পর্বত শ্রেণীতে ওঠে, পর্বত শ্রেণীতে বসে, আচ্ছা একটু এদিক থেকে লিখি, রাজা পর্বত শ্রেণীতে বসে গণিত পারে।
এটাই হচ্ছে তোমাদের ন্যামনিক বা ছন্দ। আসো এটা দিয়ে আসলে কি কি বুঝাচ্ছে একটু দেখি। রাজা মানে হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গতে আছে দুইটা, গণ, সরি রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, সরি এটা গোত্র, গণ আর প্রজাতি। এই 7টা ট্যাক্সন, এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় একটা ট্যাক্সন। রাজ্য একটা ট্যাক্সন, পর্ব একটা ট্যাক্সন, শ্রেণী একটা ট্যাক্সন, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো প্রত্যেকটা এক একটা ট্যাক্সন। তো স্যার ক্যারোলাস লিনিয়াস একটা প্রাণীকে এই 7টা ট্যাক্সনে বিভক্ত করেছেন। তো এটা মনে রাখার জন্য আমি একটা ন্যামনিক দিলাম। রাজা পর্বত শ্রেণীতে বসে গণিত পারে, অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তোমাদের একটা কাজ আছে, তোমরা বই থেকে এই প্রত্যেকটা ইংরেজি নাম সহ মুখস্থ করবে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানাতে হবে, সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। জিনিসটা আসলে কি? নেস্টেড হায়ারার্কি জিনিসটা কি একটু চলো দেখি। তোমাদের একটা ওয়ার্ড আছে বইয়ে, নেস্টেড হায়ারার্কি। এই হায়ারার্কির মাধ্যমে বোঝায় হচ্ছে ধাপ। ওকে, তুমি যখন দেখবা, আমি কিছুক্ষণ আগে যে 7টা ট্যাক্সনের কথা বলেছি, তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে মানুষের শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য, সবাই এই জিনিসটা ভালো মতো পড়ে নিবা। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করবা, যখন 7টা ট্যাক্সনকে লেখা হয়, জিনিসটা এভাবে লেখা হয়: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তুমি যদি একটু খেয়াল করো, এটা একটা সিঁড়ির মতো বা একটা ধাপের মতো বিন্যাস দেখায়, এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এর মাধ্যমে হচ্ছে স্যার ক্যারোলাস লিনিয়াস প্রাণীর শ্রেণীবিন্যাস করেছেন, এবং তার একটা উদাহরণ দেওয়া আছে মানুষের শ্রেণীবিন্যাস পদ্ধতি তোমাদের বইয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে সিকিউ হয়। আচ্ছা, মানুষের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে গিয়ে তুমি আরো একটা জিনিস লক্ষ্য করবে, ওখানে একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় নটোকর্ড। নটোকর্ড জিনিসটা আসলে কি? মানুষ একটি মেরুদণ্ডী প্রাণী, এটা নিয়ে কোনো সন্দেহ নাই তোমাদের সবার। আমাদের সবার একটা মেরুদণ্ড বা শিরদাঁড়া রয়েছে। এই শিরদাঁড়াটা কিন্তু খুবই শক্ত একটা হাড়, কিন্তু যখন মানুষের সৃষ্টি হয়, একটা মানুষ যখন পৃথিবীতে আসে, শুরু একদম প্রথম পর্যায়ে সে যখন মায়ের পেটে থাকে, তখন তার এই মেরুদণ্ডটা আসলে একটা হালকা হাড়, হালকা পাতলা হাড়ে পরিণত হয় বা হাড় অবস্থান করে মেরুদণ্ডের জায়গায়, সেটাকেই বলা হয় হচ্ছে নটোকোড। বয়স বৃদ্ধির সাথে সাথে এই নটোকোডটা আস্তে আস্তে বিবর্তন হয় এবং আমাদের মেরুদণ্ডে পরিণত হয়। এটাই হচ্ছে হলো মানুষের শ্রেণীবিন্যাস পদ্ধতি। শুধু এই জিনিসটা তোমাদের আমি মনে করি বুঝিয়ে দেওয়া দরকার, অন্য যে জিনিসগুলো আছে তোমরা এগুলো খুব ইজিলি বুঝতে পারবে। এবার আসি দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ লাস্ট টপিক এই চ্যাপ্টারের, দ্বিপদ নামকরণ। আচ্ছা, দ্বিপদ নামকরণ আসলে জিনিসটা কি? তুমি যদি একটু নামটাকে বিশ্লেষণ করো, দ্বিপদ মানে হচ্ছে দুই পদ যুক্ত, দুই পদ বা অংশ যুক্ত। তো একটা প্রাণীর নামকে সাধারণত গণ আর প্রজাতি, এই দুইটা অংশের মাধ্যমে যে বৈজ্ঞানিক নামকরণ করা হয় সেটাকেই বলা হয় দ্বিপদ নামকরণ। এটার যে ইংরেজি, দ্বিপদ নামকরণের ইংরেজি হচ্ছে বায়োনোমিয়াল নমেনক্লেচার। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ওই পার্টটা পড়ার সময় তোমাদের বইয়ে 3-4টা ওয়ার্ড তোমরা পড়বা খুব ভালো মতো বানান সহ। সেগুলো হচ্ছে ICBN, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। পৃথিবীতে যত উদ্ভিদ আছে, এই উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে যেই সংস্থাটা ইন্টারন্যাশনালি কাজ করে থাকে সেটা হচ্ছে ICBN। আরেকটা আছে হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। পৃথিবীতে যত প্রাণী আছে সেগুলোর নামকরণের ক্ষেত্রে যেই সংস্থাটা ইন্টারন্যাশনালি কাজ করে থাকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। তবে স্টুডেন্টরা যে জিনিসটা সবথেকে বেশি ভুল করে, এই দ্বিপদ নামকরণের ইংরেজি হচ্ছে হলো বায়োনোমিয়াল নমেনক্লেচার।
তো আমার অনেক স্টুডেন্ট এই আইসিবিএন এর পূর্ণরূপ করতে গিয়ে ইন্টারন্যাশনাল কোড অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার লিখে দেয়, বাট এটা ভুল। আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এই চারটা পাঁচটা জিনিস বিপদ নামকরণ থেকে খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা মনে রাখবা যখন তোমার নামকরণ করা হয়েছিল বাংলাদেশের ভিত্তিতে, বাংলাদেশের কালচার অনুযায়ী কিছু রিচুয়াল পালন করা হয়েছে, আকিকা করা হয়েছে, অনেকের একটা অনুষ্ঠান করা হয়েছে, তারপর তোমার নামকরণটা করা হয়েছে। ঠিক সেম ভাবে একটা প্রাণীর যখন নামকরণ করা হয় কিছু রিচুয়াল মেনটেন করতে হয়। স্যার ক্যারোলাস লিনিয়াস এই সকল রিচুয়ালের আবিষ্কারক, এবং তোমাদের বইয়ে 7টা রিচুয়ালের কথা বলা আছে বা 7টা নিয়মের কথা বলা আছে। এই 7টা নিয়ম খুবই ইম্পর্টেন্ট। 7টা নিয়ম থেকে অবভিয়াসলি একটা সিকিউ পাবা, তাই এই 7টা নিয়ম একদম ঠোঁটস্থ মুখস্থ করবা। আরেকটা জিনিস, এই জিনিসটা বুঝিয়ে দেওয়া দরকার, তোমরা যখন গণের নাম লেখো, লাইক আমি যদি বলি, সরি আমি একটু মাপটা চেঞ্জ করি, গণ, মানুষের ক্ষেত্রে গণের নামটা হচ্ছে হোমো, আর প্রজাতির নামটা হচ্ছে হোমো সেপিয়েন্স। আমি পুরোটা লিখলাম না, আমি সংক্ষেপে লিখলাম। এভাবে যখন তোমরা লিখবা, গণের নিচে আন্ডারলাইন করবা, প্রজাতির নামেও হোমো সেপিয়েন্স, এভাবে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে, না হলে ভুল ধরবে। এই জিনিসগুলো মাথায় রাখবা দীপক নামকরণ থেকে। আর এরপরে আরেকটা জিনিস আছে, কয়েকটা উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ, এগুলো মুখস্থ করবে ভালো মতো এবং বানান সহ, এখান থেকে এসকিউ আসতে পারে। সো এই ছিল আজকের টপিক, এবং এই টপিকগুলো শেষ করার মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।